কি তাহলে বলতে পারি যে ক্যান্সার জয় করে হ্যাঁ, এটা বলতে শিবেন্দা সময় কি মনে হয়েছিল কখনো মাঠে আসতে পারবেন না বাচ্চাদের মাঠে আসতে পারবো না, হয়তো ফিরবো না কখনো, হয়তো বেঁচেও থাকবো না, এরকম মনেও হয়েছিল। ঠিক আছে, ক্যান্সার শুনলে যা হয়। ক্যান্সারকে জয় করে আবার মাঠে দক্ষিণের দ্রোণাচার্য শিবেন চক্রবর্তী। রঞ্জন দে, প্রশান্ত চক্রবর্তীদের কোচের এখনো একই রকম হৃদস্পন্দন, সেই একই মেজাজ, একই রকম উচ্ছলতা। গড়িয়ার বোয়ালিয়ার যুব সংঘের মাঠে গেলে আপনি দেখতে পাবেন তাকে। 50-এর বেশি ছাত্রছাত্রী নিয়ে মাঠে নেমেছেন শিবেন স্যার। ছেলে গৌরব চক্রবর্তী সঙ্গীতের জগতে নাম করেছে। পরিবারের বাইরে ফুটবল মাঠই যে তার বৃহত্তর পরিবার। এক্সট্রা টাইমকে ফিরে আসার কঠিন লড়াইয়ের কথা শোনালেন তিনি। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি বোয়ালিয়া যুব সংঘের মাঠে। আমার পাশে যিনি রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার এক বৃহৎ অংশের তিনি দ্রোণাচার্য। কত কত ফুটবলার তার হাত ধরে ময়দানে পা রেখেছে, খেলেছে, প্রতিষ্ঠিত হয়েছে। শিবেন্দা, সবার আগে বলছি কেমন আছেন দাদা? প্রথমে বলি সৈফুল ভাই, তোমাকে স্বাগত আমাদের মাঠে, এবং বরাবরই তুমি চেষ্টা করছো যে আমাদের মাঠের এই যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে সমাজে একটু ছড়িয়ে দেওয়ার, একটু তুলে ধরবার। তো সেই জন্য তোমাকে ধন্যবাদ বলে আমি থ্যাংক ইউ দাদা। এটা আমাদের কাজ। আপনিও যেভাবে মাঠে না, আপনারও মাঠের সঙ্গে কানেকশন, আমাদেরও মাঠের সঙ্গে কানেকশন। এটা এমন কোনো বড় কাজ আমি করছি না, এটা আমার জীবন জীবিকা। ঠিক আছে, তবুও তুমি যে সঠিক কাজগুলো করো, আমি তোমার অনেক ভিডিও দেখি, যে ভিডিওগুলো দেখানো মানুষকে দরকার তুমি সেই ভিডিওগুলোই করো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, সেই জন্য তোমাকে ধন্যবাদ কথাটা বলছি। থ্যাংক ইউ দাদা। বলছি আর তোমার সঙ্গে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক আছে, থাকবেও সারা জীবন। আমি এখন একটু অসুস্থ আছি, তবু আছি, মাঠ ছেড়ে তো থাকতে পারবো না, মাঠে আমাকে আসতেই হয়। আচ্ছা, অসুস্থতার কথা যখন হলো, সেটা হচ্ছে আপনাদেরকে বলবো, মানে সেটাই বলার জন্য ভিডিওটি। কি হয়েছিল আপনার, যে কারণে মাঠ থেকে দূরে আমি চলে এই গেছিলেন? মাঠে প্র্যাকটিস করাতে সম্ভবত আমি যখন মাঠে এসে যাই তখন তো কিছু ভাবি না যে আমার একটা বয়স হয়েছে বা কিছু, আমাকে কতটা সাবধানে থাকতে হবে, বা তো যে কারণে পরিশ্রমটা বোধহয় একটু বেশি হওয়াতে কোনো সময় হয়তো জার্সিটা ভেজা ছিল, সেই ঘামটা বুকের মধ্যে বসে গিয়ে আমার একটু খুব মারাত্মক রকমের সর্দি হয়েছে বুকে। সবচেয়ে বড় অসুস্থতা যে কারণে পেটে একটা কাটা দাগ আছে, সেটা তো যেটা তুমি, আপনার মনে হয়েছিল যে আর ফুটবল মাঠে ফিরতে পারবো না, বাচ্চাদের সঙ্গে মুখোমুখি হতে এটা পারবো না। তোমাকে আগে একবার বলেছিলাম যে আমার একটা বড় অপারেশন হওয়াতে ভেবেছিলাম তো অনেক কিছুই হবে না, হয়তো আর থাকবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওপরওয়ালার কৃপায় সেই ব্যাপারটা। দেখো, আমি কখনো তো নেশা ভাঙ কিছু করি না, আমি কখনো, তবে একটা জিনিস করতাম আমি, সেটা বিনা জর্দায় আমি খুব পান খেতাম। এটা আমার মানে চুন সুপুরি আর পান, এটা আমার ছিল একটা, এটাই নেশা ছিল। সেই পান খেতে খেতে এমন একটা হয়ে গেল, সম্ভবত সুপুরির কষে আমার এই বুকের ডান দিকের চেস্টে এই নিপেলটার নিচে একটা শক্ত মতো একটা টিউমার মতো। তো যথারীতি আমাদের ওই নয়াবাদের যে নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটাল আছে, ওখানে আমি একটু দেখাই। ওখানে ডাক্তার বললেন সম্ভবত অনেক সময় মাস জমে গিয়ে অনেক সময় হয়, এবং প্রাতঃস্মরণীয় বলবো ডক্টর আশিস মুখার্জি, প্রয়াত ডক্টর আশিস মুখার্জির এফএনএসি উনিই করেছিলেন। ঠিক আছে, সেই সুদীপ রায় ভদ্রলোকের নাম। তো তিনি এফএনএসি করে আমাকে দুদিনের রিপোর্টটা দেয়নি, যেহেতু আমরা খেলার ছাত্রের মাধ্যমে গেছি। সে বলেছে আমাদের স্যার হয়, এই হয়, সেই হয়। তো সে বলেছে তুমি যখন এরকম বলেছো, আমি ওনারটা একটু বিশদভাবে দেখে রিপিট দেখবে। হ্যাঁ, দেখার পরে উনি ওই বায়োপসিতে আসে কার্সিনোমা। তো সেই কার্সিনোমা আসার পর সৈফুল, তোমাকে কি বলবো, সেটাও আমার এক বহু বছর পুরনো এক খেলোয়াড় ছাত্র, সে এখন সার্জারিতে আছে, হ্যাঁ, মানে বড় সার্জেনের অ্যাসিস্ট্যান্ট। তাকে প্রথম ফোনটা করি,
সে ফোনটা আমার পেয়ে বলে তুমি আমাকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে তাকে পাঠাই, বলে এই রিপোর্টটা আমি যা দেখলাম তোমার একটা ধরে নাও ক্যান্সার হয়েছে, কিন্তু তুমি কারোর সঙ্গে আলোচনা করবে না। এই জন্য করবে না যে এক একজন এক এক রকম তোমায় পরামর্শ দেবে, তোমার আলটিমেটলি চিকিৎসাটা নষ্ট হবে। যা করার আমি করব। ও দায়িত্ব নিয়ে নিল। হ্যাঁ, তো ওর ওই যে সার্জেন তাকে দেখিয়ে তিনি আমার অপারেশনটা করলেন, এবং উনি অপারেশন করে বললেন আমি এমন অপারেশন করেছি, আশা করব যে আপনার কেমোথেরাপির দরকার হবে। তো ওপরওয়ালার আমি কাছে কি তাহলে বলতে পারি যে ক্যান্সার জয় করে হ্যাঁ এটা বলতে শিবেন্দা পারি। আবার মাঠে। এইটা কিন্তু আমার একটা আমার মনের খুব আনন্দের ব্যাপার। ওই সময় কি মনে হয়েছিল? কখনো মাঠে আসতে পারবেন না, মাঠে আসতে পারবো না, হয়তো ফিরবো না কখনো, হয়তো বেঁচেও থাকবো না, এরকম মনেও হয়েছিল। ঠিক আছে, ক্যান্সার শুনলে যা হয়। কতদিন আগের ঘটনা? এটা হয়েছে 2021-এ। 2021, আজকে 2026, 5টা বছর পর কিন্তু সেই মানুষটি সেই মাঠে বাচ্চাদের তৈরি করছেন। রঞ্জন দে, প্রশান্ত চক্রবর্তী, সংখ্যাটা সুখেন চক্রবর্তী, আমার প্রথম স্টুডেন্ট, সুশান্ত পাল, এরা সবাই বড় ক্লাব খেলেছে সবাই। তো এরকম অগণিত। আমি একটু শুনি, মানে আরো কিছু সংখ্যা শুনি যারা আপনার কাছে প্র্যাকটিস হতো। তখন তো এরকম সিস্টেম ছিল না, তখন একটা কোনও ছিল না, শুধু বল আর জার্সি। বল জার্সি আর এরকম পরিচ্ছন্ন মাঠও ছিল না, এবড়ো খেবড়ো মাঠ। ঠিক আছে, তবে কি একটা জিনিস প্রত্যেকে না, আমি তোমাকে একটা কথা বলতে পারি ভাই, আমি যে দেখো দৌড়পিটি করানোটা ফুটবলের কোনো কোচিং নয়। আমি একটু টেকনিক্যাল আমার বুদ্ধি দিয়ে আমি যা বুঝি, দৌড়পিটি যে কেউ ফিজিক্যাল ট্রেনার, হ্যাঁ, যে ফুটবল খেলেছে সেই করাতে পারে, কিন্তু আমার কাছে কোচিং একটা ডায়াগনোসিস, যে কোন ছেলে কি করতে পারে, তাকে কি ব্যাপারটার উপর তাকে জোর দিতে হবে, তার খাওয়া দাওয়া, তাকে কোন প্র্যাকটিসটার উপর জোর দেওয়া। তো এই ব্যাপারগুলোই আমি শিখিয়েছি, আর যারা যারা এগুলো নিয়েছে প্রত্যেকেই সেই জায়গাগুলোকে অ্যাচিভ করেছে। পুরনো ছাত্ররা যোগাযোগ রাখে সবাই। এই যে শরীর খারাপ হয়েছে এই কদিন, রঞ্জন গিয়ে হাজির, ক্যাপ্টেন গিয়ে হাজির, বাকি সমস্ত প্লেয়াররা যাদের মানে অত খ্যাতনামা নয় সবাই গিয়ে হাজির। এ ফল নিয়ে যাচ্ছে, ও ফল নিয়ে যাচ্ছে, বাড়িতে ফলের দোকান হয়ে গেছে এরকম ঠিকই থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে পুরনো ছাত্রদের কথা তো হচ্ছিল, তারা অবশ্যই যোগাযোগ রাখে, তার দ্রোণাচার্যের প্রতি তো একটা সম্মান। হ্যাঁ, এই কথাটা আমার নতুন প্রজন্মের বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটি পান? আছে কিছু, তবে চাই কি জানো, ধরো আমার এই মাঠেই আছে যাদের উপর আমার চোখ আছে। খুব ভালো প্রশ্ন করেছো। তাদের আমি একটু আলাদা ডেকে জিজ্ঞাসা করি তোর বাবা কি করে, কারণ তাকে যে ফুড ভ্যালুটা দিতে হবে না। দেখো, সুদূর আর্জেন্টিনা থেকে ওই বয়সে বেছে নিয়ে গিয়ে মেসিকে নিয়ে এসেছিল বার্সেলোনা একাডেমি। ঠিক আছে, আমাদের এখানে যদি কয়েকটা ছেলে আছে যারা ফুড অন্তত জোটানো যায়, ফুড ভ্যালুটা একটু যদি তাকে জোটানো যায়, আর তার সঙ্গে যে ক্লাস, প্রপার ভিশন, যে তাকে কি করে ফুটবল এডুকেশন, যেটা অনেক কিছু তো থাকে, যেমন পেরিফেরিয়াল ভিশন ফুটবলে একটা বড় ব্যাপার। তুমি যে কোনো, যেমন আমি বহু বছর আগে এদের মধ্যে অনেকের মধ্যে যাদের দেখেছি মানে 70 দশকের তো আমরা সবাইকেই দেখেছি, কিন্তু পরবর্তী প্রজন্মে আমি সবচেয়ে বেশি দেখেছিলাম ওটা বাইচুং ভুটিয়ার মধ্যে পেরিফেরিয়াল ভিশন, আগে থেকে দেখতে পাওয়া। হ্যাঁ, একদম। তা সে উইথ বল, কিন্তু বাংলায় অনুমান ক্ষমতা এবং তার গোচরে সমস্তটা আছে, কোনটা মারবো কোনটা ছাড়বো, এটা পেরিফেরিয়াল ভিশনের মধ্য থেকে আসা। হ্যাঁ, এই পেরিফেরিয়াল ভিশন আমি এদের ক্লাস করাই। শিবেন্দার মতো ফুটবলার একসময় নিশ্চয়ই ফুটবল খেলেছেন, তারপর কোচ হয়েছেন। এরাই কিন্তু না আমাদের ফুটবলের বেসিক। আপনি যদি মুরারিদার কথা বলেন, বা ব্যান্ডেল চন্দননগর অঞ্চলের আপনি যদি ভোলা স্যারের কথা বলেন, এনারা কিন্তু প্রচুর ফুটবলার তৈরি করেছেন নিঃস্বার্থভাবে, কোনো অর্থনৈতিক বিবেচনা করেননি, প্রফেশনালিজম তো ধারে কাছেই যাননি, পুরোটা প্যাশন হৃদয় দিয়ে। এরা ছিলেন বলেই কিন্তু আমাদের বাংলার ফুটবলে একটা মানে ফুটবল বলে একটা সংস্কৃতি ছিল, একটা পরিচিতি ছিল, পরিচিতি ছিল। এরা ছিলেন বলে। খেলেছেন কোথায়? তার আগে তুমি যার নাম বললে শ্রদ্ধেয়
মুরারি সুর ভদ্রলোকের সঙ্গে আমার বা অশ্বিনী বরাট ভোলাদা। হ্যাঁ, ওনার সঙ্গে একবার আমার আলাপ হয়েছিল, আমি ওনাকে প্রণামও করেছিলাম শ্যামনগরের মাঠে, ঠিক আছে। তো যাই হোক, উনিও আমার, যেহেতু আমি এইসব করাই, এইসব শুনে টুনে, উনিও আমাকে খুব আশীর্বাদ করলেন যাতে আমি আমার এই কাজে হতে পারি। আমি ময়দানে, আমাদের কলকাতা ময়দানে ফুটবল খেলি। যুগশান্তি বলে একটা ক্লাব ছিল, সেই যুগশান্তি ক্লাব তখন 3rd ডিভিশন। সেই যুগশান্তি ক্লাবের আমি খেলোয়াড় ছিলাম সেইখানে, কিন্তু মূলত আমি দুঃখীরাম মজুমদার কোচিং স্কিম, যে স্যার প্রয়াত স্যার অচ্যুত ব্যানার্জির, ওখানে আমি প্র্যাকটিস করতাম। কিংবদন্তি স্যার। কিংবদন্তি উনি, যার নাম বললে তাদের সঙ্গে ওনার নামটাও জুড়তে হয়। উনিই বা কী পেয়েছেন? উনি আলাদা, উনি কী পেয়েছেন? উনি অন্য। হ্যাঁ, উনি কী পেয়েছেন? কিন্তু যে কোনো বল প্লেয়ার 70 দশক থেকে আরম্ভ করে তার পরবর্তী 80-90 শয়ে যে কোনো বল প্লেয়ার ওনার হাত দিয়ে। তো ওনার কাছে এমনকি আমার এই পা ধরে একটা বল আমি সোল দিয়ে টেনে সেটা সাইডে ঘুরতে হবে, এই টার্নিংটা আমি হচ্ছিল না, অচ্যুত স্যার আমার এই থাইটাকে ধরে, আমার এই থাইটাকে ধরে তিনি সেটা করে দেখিয়েছিলেন। তো যাই হোক, তো যুগশান্তিতে খেলতে খেলতে আমি জামশেদপুর চলে যাই। ওখানে গিয়ে আমি একটা ক্লাবের ট্রায়াল দিই, সেটা হচ্ছে কদমা ইউথ ক্লাব। ইউথ ক্লাব মানে জামশেদপুরের, ওর তো জামশেদপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন, তো সেটা ছিল 1st ডিভিশন ক্লাব। মানে ওখানে বড় ক্লাব হচ্ছে টিসকো, টেলকো, টিউব, এরা বড় ক্লাব। এরা যাদের থেকে প্লেয়ার নেয় সেটা হচ্ছে ইউথ ক্লাব। ওখানকার টালি ছিল। হ্যাঁ, সেই ইউথ ক্লাবের আমি, আমার সার্টিফিকেটও আছে, সেই ইউথ ক্লাবের আমি রেগুলার খেলোয়াড় ছিলাম। কারণ আমি ওখানে ট্রায়াল দেওয়ার পর সেইখানে প্রাক্তন মোহনবাগানে খেলে গেছেন মহাবীর প্রসাদ। মহাবীর প্রসাদ ওইখানে একদিন ট্রায়ালে এলেন, আমার এগেনস্টেই পড়লেন, খেলা হলো। মহাবীর প্রসাদকে আমি একটা এমন ট্যাকেল করেছিলাম যে উনি আমাকে শুধু বলে, এ বেটা, এ ভাই, এ ऐसा खेल, अरे बंगाली इतना हार्ड टैकल करता नहीं। তাই আমি বললাম, স্যার নেভার মাইন্ড স্যার, ঠিক আছে। তো আপনি অনেক বড় খেলোয়াড়, আপনাকে যদি আটকাতে হয় আমাকে একটা কড়া ট্যাকেল করতে। আমি মাঝে মাঝে খেলতাম। তো যাই হোক, যে কোচিংয়ে আসবো ভাবলেন কখন? এই একটা দুর্দান্ত প্রশ্ন। এটা কি মনে হলো যে অপূর্ণ ফুটবলার হওয়ার স্বপ্নটা সম্পূর্ণ করতে হবে শয়ে শয়ে হাজার হাজার ছাত্রদের মধ্যে থেকে? খুব দারুণ প্রশ্ন। এই গল্পটা আমার যেন থাকে আর কি, কাল পৃথিবী ছেড়ে হয়তো চলে যাব। আমরা যারা বন্ধুরা ফুটবল খেলতাম তখন দুঃখীরামে, আমার যারা আমরা খেলোয়াড় ছিলাম, তখন আমরা যাদবপুরের লালকার মাঠে, হ্যাঁ লালকার মাঠে প্র্যাকটিস করতাম। সেই সময় আমরা একদিন, আমি সাউথ সিটি কলেজ থেকে পাস আউট, তো কলেজ ওরাও তাই ছিল, আমার সহপাঠীরা, সহ খেলোয়াড় সহপাঠী। তা আমরা একদিন বিকেলবেলা কলেজ থেকে ফিরে এসে ওই লালকার মাঠে ঘুরতাম। আর আমার সেজো ভাই যে সুখেন, ওরা মানে নো বুট, নো, খালি পায়ে ঘরের জামা, যেমন গেঞ্জি আর প্যান্ট পরে ঘরোয়া যে, সেই পরে ওরা খেলছে। তো দেখছি আমি যে আমার সেজো ভাই, তো ও দুর্দান্ত ড্রিবল করতে পারতো, দুর্দান্ত, মানে ইনহ্যাবিটেন্ট একেবারে, ইনবোর্ন কোয়ালিটি, ওর অত্যন্ত ভালো ড্রিবল করতে পারত। তো সেই সময় ওকে দেখে সেই দিন প্রথম দেখলাম যে ও একটা বল ড্রিবল না করে ডান পায়ে আউটস্টেপে রাইট আউটে বলটাকে বাড়ালো। এইটা দেখে আমার মনে হলো যে এর মধ্যে ফুটবল আছে, একে ফুটবল খেলাতে হবে। তো তখন তুমি বোধহয় নাম শুনে থাকবে, তার নামটা করতেই হয়, অমিত মজুমদার বলে, হ্যাঁ, মোহনবাগানে খেলেছে। তো আমরা আমরা একসাথেই লালকার মাঠে প্র্যাকটিস করতাম। অমিত আমাকে একদিন বলে, ওর ডাক নাম মুকুল, ও আমাকে একদিন বলে যে তোর ভাইটাকে না সুশীলদার কাছে দিয়ায় ভেটারেন্স ক্লাবে। সুশীল ভট্টাচার্য, প্রয়াত সুশীল ভট্টাচার্য, প্রাতঃস্মরণীয় প্র্যাকটিস করাতেন। হ্যাঁ, তখন সুশীলদা প্র্যাকটিস করাতেন, তখন উনি ভেটারেন্সে চিফ করছিলেন। তো উনি যথারীতি একটা সময় হলো আমার ভাইকে ট্রায়ালে ডাকলো। তো ট্রায়ালের পরে আমি যখন জিজ্ঞাসা করলাম যে, বলে হ্যাঁ, যত কোচ ট্রায়াল নিয়েছে সবাই মিলে যা নাম্বার দিয়েছে তোমার ভাই ফার্স্ট হয়েছে। এটা শুনে খুব আনন্দ হলো। তো ওইখানে প্র্যাকটিস চলতে চলতে শুরু হয়ে গেল IFA হরলিক্স কোচিং ক্যাম্প। সেটা ভেটারেন্সে ছিল 80 সাল,
81 সালে হরলিক্স কোচিং ক্যাম্প শুরু হলো, সেখানে 1200 ছেলে নিয়ে ট্রায়াল শুরু হলো। 1200 ছেলের মধ্যে 30 জনের চান্স হলো, 30 জনের পেপারে নাম এলো, পেপারে হেডলাইন এলো আইএফএ ছোটদের নিয়ে বড় কাজে হাত দিয়েছে, এই ছিল পেপারের হেডলাইন। তো সেখানে 3 বছর থাকার পর তারপরে মধ্যমগ্রাম স্কুলে সেখান থেকে ডাক পেয়ে সুব্রত কাপ খেলে এসএ স্পোর্টিং ইউনিয়নে তারা নিয়ে নিল, সেখানে খেললো। পরের বছর টালিগঞ্জ অগ্রগামী খেললো, তারপরে সে খিদিরপুর খেললো, খিদিরপুরের খেলে মোহনবাগানকে গোল দিল। টালিগঞ্জে থাকাকালীনই ওর চাকরিটা হয়ে গেল সেন্ট্রাল এক্সাইজে, মোহনবাগানকে গোল দিল। আপনি কোচিং গেলেন, তারপর এইবার ওই যে ভাইকে নিয়ে আমি ছুটছেন পাড়ার মধ্যেই খোলা মাঠে আমি যে ভাইকে করাচ্ছি, এই দেখতে দেখতে 1 2 3 4 করে ছেলেরা আসা শুরু হলো। এমনি করতে করতে সবগুলো আমি যে কবে কোচ হয়ে গেছি আমি জানি না। আমি কোনো কোচ বলে নিজেকে মনে করি না, আমার এটা খুব প্যাশান, মানে একটা স্বাভাবিক বৃদ্ধি ঘটেছে হ্যাঁ। কোচ হিসেবে। তো এটা খুব ভালো লাগে। আর হ্যাঁ, যদি কিছু শিক্ষা আমি শিখে থাকি, আমি যাকে ময়দানে যাকে আমি আমার এক তো অচ্যুত স্যারের কথা বললামই, কিন্তু কোচিং ব্যাপারটার জন্য আমি যদি কারোর কাছ থেকে কিছু মানে দূর থেকে তার কথা শুনে, মানে বলে না একটা হচ্ছে ইনডিরেক্ট ডিসাইপল, একটা হচ্ছে ডিরেক্ট ডিসাইপল। আমার মাই প্রিসেপ্টার হচ্ছে পিকে ব্যানার্জি। আমার সঙ্গে তার একটা ছবি আছে, আমি তোমাকে একটা দেখাবো আজকে, যে আমার পিঠে হাত রেখে তিনি কারোর কাছে শুনেছেন যে শিবেন এরকম বাচ্চাদের নিয়ে কাজ করে, তো বলে এই শিবেনকে ডাকতো, আমাকে এরকম পাশে বসিয়ে পিঠে হাত দিয়ে আমাকে তারিফ করে। আমি প্রদীপটাকে এই মাঠেও এনেছিলাম, আচ্ছা, very হ্যাঁ, good। ওই সেই তপন হালদার। সাংঘাতিক ব্যাপার। তো এই ছবিটা আমার জীবনের একটা বড় পাওয়া। তবে প্রশান্ত মানে ক্যাপ্টেন রঞ্জন, এই দুজনের কথা আলাদা করে বেশি করে বলতে হয়, যে ওরা দুজন যেভাবে আমার কথা শুনেছে না, মানে একটু বলে নিই। হঠাৎ একদিন একজন এসে আমায় বলল যে আপনাকে না ক্যাপ্টেনের মা ডেকেছে। হ্যাঁ, তো আমি একদিন দুপুরবেলা গড়িয়া থেকে ট্রেনে উঠে খাওয়া দাওয়া সেরে গড়িয়া থেকে ট্রেনে উঠে আমি সুভাষগ্রাম নেমে একটা রিক্সা করে খুঁজে আমি ক্যাপ্টেনের বাড়ি গেছি। গিয়ে দরজা নক করেছি, ক্যাপ্টেন বাড়ি ছিল না। আমি এই জন্যই ওই টাইমে গেছি যাতে ক্যাপ্টেন বাড়িতে না থাকে। তো দরজা খুলেছেন, ওর মাসিমা দরজা খুলেছেন, খুলে বলে বাবা তুমি কে? আমি বলে আমার নাম শিবেন। যেই শিবেন বলেছি, ওনার চোখ এত বড় হয়ে গেছে যে উনি আমার নাম এত শুনছেন, ওনার ছেলে এত দুষ্টু, ক্যাপ্টেন কারোর কথা শোনে না, কিন্তু শিবেন এমন একটা নাম, সে যা বলেছে সেইগুলো লিখে দেয়ালে টানিয়ে সেই অনুযায়ী ঘরে অনুশীলন করছে। এটা ছিল না, সেই লিস্টগুলো টানানো ঘরে গিয়ে আমি দেখেছি। তো রঞ্জন, এখনও রঞ্জন বলে বেড়ায়, এই দুজন আমার দুই বাহু বলতে পারে। আর আমার সেজ ভাই সুখেন, এরা হয়েছে তাই আমি কোচ হয়েছি, এরা না হলে আমি কিছু না। সাফল্য তো দরকার। আর চাকরি পেয়েছে কতজন? 16-17 জন। ভেরি গুড। সেটাই রাতে আমি রাইস মাইস বলতে পারি আপনাকে? হ্যাঁ, একজন আমাকে, যেমন সুশান্ত পাল আছে, মাওডানে খেলেছে, সেন্ট্রাল ব্যাংকে চাকরি করে, ও আমাকে যখন খেলতো শিবেনদা ডাকতো, এখন ডাকে অন্নদাতা বলে। ঠিক আছে, ওই যাকে তোমার ওই ফ্রেন্ডস ক্লাবের মাঠে আলাপ করেছি। তো এরকম আছে কেউ। তো আর বাকি যারা চাকরি পায়নি, প্রত্যেককেই শুধু ফুটবল না, মানব জীবনে কি করে জীবনযাপন করতে হবে, কি করে সৎ থাকতে হবে, কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, অর্থাৎ জীবন শিক্ষাটাও আমি শেখাই, যে আগে মানুষ হোক। ঠিক আছে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কতদিন মাঠে থাকবেন? শেষ প্রশ্ন। আমার শরীর যত এই ছেলেদের মাঝখানে, বন্ধুরা, এই ছেলেদের মাঝখানেই এভাবেই জীবিত থাকুন আমাদের প্রিয় শিবেনদা। ইন্টারভিউটি আশা করি সকলের ভালো লাগবে। বেশ কিছু মেসেজ আছে, বেশ কিছু বক্তব্য আছে, একটা জার্নি আছে, যে জার্নিটা খুব থ্রিলিং, খুবই সবসময় সুদিং না, সবসময় যে আনন্দদায়ক নয়, কিন্তু অনেক কিছু শেখার প্রয়োজনের। এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার সবাইকে, সবার জন্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। extra time.